প্রিয় ছাত্ররা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। গত ক্লাসে আমি বিভিন্ন মৌলিক পদার্থগুলির সম্পর্কে আলোচনা করেছিলাম। তো ওই মৌলিক পদার্থগুলির নাম এবং তাদের সংক্ষেপে প্রকাশ করার যে বিভিন্ন কৌশল সেগুলি সম্পর্কে আলোচনা করেছিলাম এবং বেশ কয়েকটি উদাহরণের সাহায্যে বিভিন্ন মৌলিক পদার্থের নাম এবং তাদের চিহ্ন সেগুলো বলা হয়েছিল। আমি বলেছিলাম যে মোট 118টি মৌল এই পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। তো প্রত্যেকের চিহ্ন আলাদা আলাদা হয়। কোনো দুটি পৃথক মৌলের চিহ্ন কখনো এক হয় না। ঠিক আছে, এগুলো আমরা আলোচনা করেছিলাম আগে। তো আজকে আমরা একটি আলাদা বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা পরমাণু বা অ্যাটম সম্পর্কে আলোচনা করব। তো তার আগে আমাদের জেনে নিতে হবে যে পরমাণু বা অ্যাটম কাকে বলে। এর অ্যান্সারে কি বলবে যে কোনো মৌলিক পদার্থের সবথেকে ক্ষুদ্রতম কণাকে আমরা পরমাণু বলবো। তো এই পরমাণু বা অ্যাটম সম্পর্কে আরও একটু বিস্তারিতভাবে জানতে হলে আমি একটি উদাহরণের সাহায্য নিচ্ছি, তোমরা একটু মন দিয়ে শুনবে। আমি এখানে একটি লোহার টুকরো নিলাম আর একটি সোনার টুকরো নিলাম। তো এই দুটো টুকরোকে আলাদা আলাদাভাবে আলাদা আলাদা জায়গায় রেখে যান্ত্রিক পদ্ধতিতে হয়তো বা রাসায়নিক বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে এদেরকে আমরা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করলাম। এবারে যখন আমরা একে ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করছি, তখন আমরা দেখব এগুলোর ডাস্ট বেরিয়ে আসবে, আয়রনের ডাস্ট, গোল্ডের ডাস্ট বেরিয়ে আসবে। তো সেই ডাস্টগুলোকে কিন্তু আমরা খালি চোখে দেখা যাবে, মোটামুটি দেখতে পাবো, বুঝতে পারবো যে এগুলো আয়রনের ডাস্ট, গোল্ডের ডাস্ট, মোটামুটি বোঝা যাবে। তাহলে যেগুলোকে আমরা খালি চোখে দেখলাম সেইগুলো কি তাহলে পরমাণু নাকি? নয়, সেগুলো পরমাণু নয়। সেই যে ডাস্টগুলো পেলাম, সেই ডাস্টগুলোকেও যদি আরও ক্ষুদ্র ক্ষুদ্র করা যায়, যাকে আমরা খালি চোখে আর দেখতে পাবো না, সেগুলোই হবে ওই মৌলিক পদার্থটির পরমাণু। তো এই যে আমি বললাম, এই ডাস্টকে যদি আমি আরও ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করতে পারি, তো আমি কতদূর পর্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করতে পারি তার একটা লিমিট আছে। আমি ক্ষুদ্র ক্ষুদ্র করতে করতে একদম লাস্ট পয়েন্টে, অর্থাৎ যাকে আমরা আর ক্ষুদ্রতম কণায় পরিণত করতে পারবো না, অর্থাৎ এমন পর্যায়ে আমরা পৌঁছে যাব যেটাই হবে লাস্ট স্মলেস্ট পার্টিকেল, যাকে আর আমরা ভেঙে ছোট করতে পারবো না, সেটাই হবে ওই পদার্থের পরমাণু। যদি আমরা পরবর্তী আরও বিভিন্ন গবেষণা বা পরবর্তী বিভিন্ন সিচুয়েশনে বা বিভিন্ন মডেলে দেখব যে পরমাণুকে ভাঙাও গেছে এবং পরমাণুকে ভাঙলে আরও বিভিন্ন কণা বা পার্টিকেল পাওয়া যায়, সেগুলো আমরা আলোচনা করব। তাহলে এই যে আমি একটি উদাহরণ দিলাম যে একটি আয়রনকে ডাস্ট করেছি, আয়রনের আমি পৃথক পৃথক পরমাণু পেয়েছি এবং গোল্ড থেকেও আমরা পৃথক পৃথক পরমাণু পেয়েছি। তাহলে আয়রনের যে পরমাণুগুলো পেলাম, যাকে আমরা আর ছোট করতে পারছিলাম না, তাদের দেখতে কেমন? না, দেখতে অনেকটা গোলাকার, অর্থাৎ তাদের আকার আকৃতি এবং বৈশিষ্ট্য বা ধর্ম সব একই হবে। তার মানে বলতে চাইলাম যে আয়রনের যে পরমাণুগুলো নিয়েছি, সেই পরমাণুগুলো প্রত্যেকের বৈশিষ্ট্য, ধর্ম, আকার আকৃতি সেম। আবার গোল্ডের ক্ষেত্রে যে পৃথক পৃথক পরমাণুগুলো পেলাম, তাদেরও আকার আকৃতি একই রকম, অর্থাৎ একই রকম হবে এবং তাদের বৈশিষ্ট্য বা ধর্মও একই রকম হবে, নিজেদের মধ্যে একই থাকবে। কিন্তু এখানে আমরা দেখব এই যে আয়রনের যে আমরা এগুলো পেলাম,
মানে পরমাণুগুলো পেলাম, এবং এদিকে গোল্ডের যে পরমাণুগুলো পেলাম, এই যে দুটি পরমাণু পেলাম, দুটি পৃথক মৌলের পরমাণু, তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু আকার আকৃতি বা বৈশিষ্ট্য ধর্ম এসবের কোনো কিন্তু মিল থাকবে না। অর্থাৎ আমি এখানে বলতে চাইলাম যে আয়রনের পরমাণুর আকার যা হবে, গোল্ডের পরমাণুর আকার একটু আলাদা হবে। যাই হোক, এগুলো পৃথক পৃথক, সব মনে রাখতে হবে। ঠিক আছে, তার মানে আমরা এই পরমাণু সম্পর্কে মোটামুটি একটু জানলাম। এবার আসছি যে এই যে আমি মৌলিক পদার্থ বললাম, তাহলে একই মৌলিক পদার্থের একটি বা একাধিক পরমাণু তারা যদি পরস্পর রাসায়নিকভাবে যুক্ত হয়, তখন তারা অণু গঠন করে। এই রকম অণুকে আমরা বলবো মৌলিক অণু। যেহেতু একই মৌলিক পদার্থের পরমাণুগুলো যুক্ত হয়ে অণু গঠন করেছে, তাই একে মৌলিক অণু বলা হয়। যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে, যেমন হাইড্রোজেন অণু, দুটি হাইড্রোজেন পরমাণু পরস্পর যুক্ত হয়ে একটি হাইড্রোজেন অণু গঠন করে। ঠিক আছে, এবার আসি তাহলে যৌগিক অণু ব্যাপারটা কি, যৌগিক অণু সম্পর্কে জানি। যৌগিক অণুর বেলায় কি হবে, যে এক বা একাধিক ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থ ভিন্ন ভিন্ন সংখ্যায়, মানে ভিন্ন ভিন্ন সংখ্যক পরমাণু পরস্পর যুক্ত হয়ে তারা যৌগিক অণু গঠন করতে পারে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে, যদি আমি জল নিই, তো দেখব এই জলের মধ্যে দেখা যাবে কি হয় না, যার মধ্যে কি হয় না, দুটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু, অর্থাৎ এখানে হলো কটি, টোটাল 3টি পরমাণু মিলে রাসায়নিকভাবে যুক্ত হয়ে তারা এক অণু জল গঠন করে। বুঝতে পারলে? দুটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে এক অণু জল গঠন করে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে জলের মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেন উভয়ই বিদ্যমান। তো হাইড্রোজেন একটি মৌলিক পদার্থ, অক্সিজেন একটি মৌলিক পদার্থ, দুটি পৃথক পৃথক মৌলিক পদার্থ পরস্পর যুক্ত হয়ে জল গঠন করেছে। সেই জন্য একে আমরা বলছি যৌগিক অণু। তো এখন আমরা জানবো বা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে পরমাণু কিভাবে গঠিত হয়, পরমাণুর ভিতরে কি থাকে, বা পরমাণু স্ট্রাকচার কি, পরমাণু কি কি কণিকা দ্বারা গঠিত, এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব। তো আমি এখানে একটি ছবির সাহায্যে বিষয়টিকে একটু বোঝানোর চেষ্টা করছি, তোমরা একটু লক্ষ্য করবে। দেখো, তো এখানে দেখো, এখানে আমি কয়েকটি ছবি এখানে আমি দেখাচ্ছি। এখানে আমি হাইড্রোজেন, হিলিয়াম এবং লিথিয়াম, এই 3টি পৃথক পৃথক মৌলিক পদার্থের পরমাণুকে দেখাচ্ছি। এখানে দেখো, এই যে দেখো, এইখানে এইটা হচ্ছে হাইড্রোজেনের পরমাণু। এর মাঝখানে দেখতে পাচ্ছ একটা ছোট্ট একটা গোল করা আছে, দিয়ে তার মাঝখানে যোগ চিহ্ন দেওয়া আছে, প্লাস চিহ্ন, এবং এইখানে দেখো একটি ছোট্ট গোল করা আছে, এখানে একটি মাইনাস চিহ্ন দেওয়া আছে। তো এই যে প্লাস চিহ্ন দিয়ে একটা গোল করা আছে, এইটাকে বলা হয়, এটা একটি কণাকে প্রকাশ করে, আর এটা আরেকটি কণাকে, আলাদা আরেকটি কণাকে প্রকাশ করে, সেগুলো আমি বলছি। এবারে চলে আসো যে হিলিয়ামের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে সেই মাঝখানে একটি ছোট্ট একটি গোল করা আছে, তার মাঝখানে দুটি প্লাস চিহ্ন দিয়ে গোল করা আছে, আর একটি গোল করা আছে, এর ভিতরে কোনো চিহ্ন দেওয়া নেই। আর এখানে দেখতে পাচ্ছি যে দুটি ছোট ছোট গোল করা আছে এবং সেখানে ভিতরে মাইনাস সাইন দেওয়া আছে। তো এগুলো নিয়ে আমি আলোচনা করব। এবার নেক্সট আসি যে লিথিয়াম। এখানে দেখো লিথিয়ামের ক্ষেত্রেও সেম,
এই যে একটা ছোট্ট একটা বড় করে গোল করা আছে, ছোট্ট একটা গোল, তার মধ্যে দেখতে পাচ্ছি যে ছোট ছোট গোলাকার অনেক কিছু আছে, প্লাস কয়েকটি প্লাস গোল আছে আর কয়েকটি ফাঁকা, এমনি কোনো ভিতরে কোনো চিহ্ন নেই। আর বাইরের দিকে দেখতে পাচ্ছি যে ছোট ছোট গোল করা আছে এবং এখানে মাইনাস সাইন দেওয়া আছে। তো এইগুলো নিয়ে আবার আলোচনা করব যে এইখানে যে আমরা দেখলাম, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি 3 ধরনের পৃথক পৃথক কণা দেখতে পাচ্ছি। এখানে 3 ধরনের পৃথক পৃথক কণা দেখতে পাচ্ছি। এখানে প্রথমে দেখেছি যে একটি ছোট্ট গোল, তার মাঝখানে প্লাস সাইন দেওয়া আছে। এই 3টি পরমাণুর মধ্যে কিন্তু আছে। এই আমি যে কোনো একটি উদাহরণ হিসাবে বলতে পারি, এই যে প্লাস ছিল, এইটা কি না, এই কণাটি হলো, এই কণাটির নাম হলো প্রোটন। ঠিক আছে, এই প্রোটন, তার প্রোটন কণার আধান হলো ধনাত্মক আধান বা পজিটিভলি চার্জ পার্টিকেল। ঠিক আছে, এবার আসি যে কোনো একটি ছবি দিয়ে বোঝালেই হয়। এইটা দেখো, এখানে লেখা আছে ছোট্ট একটা গোল, মাইনাস সাইন দেওয়া আছে ভিতরে। তো এই পার্টিকেলটাকে কি বোঝানো হচ্ছে? এই পার্টিকেলটার নাম হচ্ছে ইলেকট্রন। এটি হলো ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা বা নেগেটিভলি চার্জড পার্টিকেল। ঠিক আছে, এবার আসছি, এই দেখো যে কোনো একটি পরমাণুর স্ট্রাকচার নিয়ে বলছি। এই যে একটা গোল আছে, এখানে দুটো গোল মতো আছে, এর ভিতর কোনো চিহ্ন নেই, সেটা কি? সেটি হলো আরেকটি কণা যার নাম হচ্ছে নিউট্রন, যার কোনো আধান নেই বা যাকে আমরা বলতে পারি নিস্তড়িত, নিউট্রাল পার্টিকেল। তো আলটিমেট তার মানে আমরা এখানে 3 ধরনের পার্টিকেল সম্পর্কে জানলাম। তার মানে পরমাণু এই 3টি পার্টিকেল দ্বারা গঠিত: ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ঠিক আছে, তো এখানে আমি যে কোনো একটি ছবিকে নিয়ে রিপ্রেজেন্ট করছি, যে কোনো একটি ছবি। ধরো এইখানে আমি বোঝাচ্ছি যে এই যে লিথিয়ামের পরমাণু যে গঠন চিত্রটা দেওয়া হয়েছে তার, সেটাকে নিয়ে যদি ব্যাখ্যা করি, দেখো এই যে মাঝখানে একটা জায়গা এসছে, এই যে মাঝখানে একটা ছোট্ট একটা গোলকের মতো, সেখানে কে কে আছে দেখতে পাচ্ছি, প্লাস চিহ্নের গোলক, আর কোনো কিছু নেই সেরকম গোলক আছে। তার মানে প্লাস চিহ্নগুলো প্রোটন আর এগুলো হচ্ছে নিউট্রন। তার মানে এই পরমাণুর, এটা যদি পুরোটা একটা পরমাণু হয়, তার মাঝখানে একটি ছোট্ট জায়গায় প্রোটন এবং নিউট্রন জোটবদ্ধ অবস্থায় আছে। তো সেই জায়গাটিকে আমরা বলবো, অর্থাৎ এই যে জায়গাটিকে বলছি পরমাণুর নিউক্লিয়াস বা কেন্দ্রক, মানে এক কথায় বলা যেতে পারে পরমাণুর মাথা বলা যেতে পারে, এক কথায় কেন্দ্রক বা নিউক্লিয়াস। এই জায়গাটিকে আমরা বলবো পরমাণুর নিউক্লিয়াস। আচ্ছা, এবার এই যে ইলেকট্রনগুলো আমরা দেখলাম, এই যে ইলেকট্রনগুলো, এই যে দেখতে পাচ্ছি ইলেকট্রন, এখানে ইলেকট্রন দুটো, এখানে একটা, এই ইলেকট্রনগুলো এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে, অর্থাৎ বিভিন্ন পথে ঘুরতে থাকে। সেই পথগুলোকে আমরা কক্ষপথ বা অরবিট বলে থাকি। এখানে কক্ষপথ একটি বা একাধিকও হতে পারে, সেটা বিভিন্ন পরমাণু অনুযায়ী, মানে বিভিন্ন পৃথক পৃথক মৌলিক পদার্থ অনুযায়ী হবে। একই মৌলিক পদার্থের পরমাণু কক্ষপথের সংখ্যা একই থাকবে। ঠিক আছে, তো এইখানে দেখো, এখানে এই ছবি থেকে বুঝতে পারছি, এখানে আমি হাইড্রোজেনের পরমাণু নিয়ে আলোচনা করেছি। এখানে দেখতে পাচ্ছি একটি ইলেকট্রন আছে, এর কক্ষপথে যে ডট 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 দিয়ে যে বৃত্তটি আঁকা হয়েছে সেটাকে বলা হচ্ছে তার কক্ষপথ, কক্ষপথকে বোঝানো হয়েছে। তার মানে এখানে একটি কক্ষপথে একটি ইলেকট্রন আছে। আবার আসছি হিলিয়ামের ক্ষেত্রেও একটি কক্ষপথে দুটি ইলেকট্রন আছে দেখতে পাচ্ছি। আচ্ছা, এবারে আসছি লিথিয়ামের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি দুটি কক্ষপথের মধ্যে প্রথম কক্ষপথে আছে দুটি ইলেকট্রন, আর শেষ বা দ্বিতীয় কক্ষপথে আছে একটি ইলেকট্রন। তো এইখানে আমি ছবি দেখে বুঝতেই পারছি যে এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে হিলিয়াম, এটা হচ্ছে লিথিয়াম। এদের ছবিটা দেখেই বুঝতে পারছি এটা ছোট আকারে, আর হিলিয়ামের আকারটা হাইড্রোজেন থেকে একটু বড়, আবার লিথিয়ামের আকারটা হিলিয়ামের থেকে একটু বড়।
তার মানে এখানে আমরা দেখলাম যে কক্ষপথের সংখ্যা অনুযায়ী কক্ষপথ যার যত মানে বেশি হবে তার আকারটা তত বেড়ে যাচ্ছে। যাই হোক, এই বিষয়গুলো আরও পরে আমরা বিস্তারিতভাবে জানতে পারবো। আজকে আমরা এইটুকুই জানবো। আচ্ছা, এবার আসছি, এই যে বললাম প্রোটন আর ইলেকট্রন, বললাম এই প্রোটন আর ইলেকট্রন তারা পরস্পরকে আকর্ষণ করে, ঠিক আছে। আবার প্রোটন প্রোটনকে কী করে? বিকর্ষণ করে। আবার ইলেকট্রন ইলেকট্রনকে বিকর্ষণ করে, ঠিক আছে। আবার ইলেকট্রন প্রোটনকে আকর্ষণ করে, তো বললাম। তাহলে এই যে দেখলাম যে তাহলে এই যে পরমাণুগুলো বললাম, সাধারণ অবস্থায় পরমাণুগুলির মধ্যে যতগুলি প্রোটন থাকে ঠিক ততগুলি ইলেকট্রন থাকে। অর্থাৎ যতটা পজিটিভ চার্জ থাকে মানে প্রোটনের জন্য, ঠিক ততটাই নেগেটিভ চার্জ থাকে ইলেকট্রনের জন্য। তাই সাধারণ অবস্থায় পরমাণু কি হয় না, সাধারণ অবস্থায় পরমাণু নিস্তড়িত হয়ে থাকে। মনে থাকবে, এখানেও তোমরা যদি মনে রাখতে পারো আর ভালো, যে পরমাণুর এই যে ইলেকট্রন বললাম, ইলেকট্রনের আধানের মান কত? তোমরা মনে রাখবে যে এক একটি ইলেকট্রনের আধান হচ্ছে -1.6 × 10⁻⁻19 কুলম্ব, এবং প্রোটনের আধান কি হবে? +1.6 × 10⁻⁻19 কুলম্ব। মনে থাকবে। তো কোনো পরমাণুর, কোনো মৌলিক পদার্থের যে পরমাণু বললাম, কোনো মৌলিক পদার্থের পরমাণুর মধ্যে যতগুলি প্রোটন থাকবে ঠিক ততগুলি ইলেকট্রন থাকে সাধারণ অবস্থায়। তো এই প্রোটন যতগুলি প্রোটন থাকলো সেই প্রোটন সংখ্যাটিকে বলা হচ্ছে ওই মৌলের পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। তো এখানে আমি উদাহরণ হিসাবে যেটা বললাম, যদি আমি হিলিয়ামের ক্ষেত্রে ধরি, হিলিয়ামের প্রোটন সংখ্যা কয়টি? দেখতে পাচ্ছি 2টি। তাহলে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক হলো 2। ঠিক আছে, তোমরা এগুলো প্র্যাকটিস করবে বাড়িতে, তবে আস্তে আস্তে এগুলো মনে থাকবে। তাহলে এই যে এবার যে বললাম আমি, যে নিউক্লিয়াসের মধ্যে তাহলে থাকছে কি? প্রোটন আর নিউট্রন। এই প্রোটন আর নিউট্রন তারা মোটামুটি তারা প্রায় সমান ভর বিশিষ্ট হয়, কিন্তু ইলেকট্রনের তুলনায় প্রায় 1800 গুণ ভারী। মনে থাকবে, মানে এই যে বললাম নিউট্রন এবং প্রোটন তারা ইলেকট্রনের তুলনায় প্রায় 1800 গুণ ভারী হয়, ঠিক আছে। তো পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে যে পরমাণুর মধ্যে যে প্রোটন আছে, সেই প্রোটন আর ইলেকট্রন তাদের ভরের অনুপাত কত হবে, বা উল্টোটাও থাকতে পারে, ইলেকট্রন এবং প্রোটনের ভরের অনুপাত কত হবে। আবার থাকতে পারে পরমাণুর মধ্যে যে নিউট্রন আছে, নিউট্রন এবং ইলেকট্রনের ভরের অনুপাত কত হবে, বা উল্টোটাও হতে পারে, ইলেকট্রন এবং নিউট্রনের ভরের অনুপাত কত হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে, সেগুলো নিজেরা লিখে ট্রাই করবে। এবারে আসছি, তার মানে এই যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আছে আর নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন আছে, তাহলে এই প্রোটনের মোট ভর, নিউক্লিয়াসের মধ্যে যতগুলি প্রোটন থাকবে তাদের মোট ভর এবং যতগুলি নিউট্রন থাকবে তাদের মোট ভর যোগ করলে যেটা পাবো সেইটা অলমোস্ট পরমাণুর ভরের সাথে প্রায় সমান হয়ে থাকে। কারণ আমরা একটু আগে দেখলাম যে ইলেকট্রনের ভর তো নগণ্য মাত্র। ঠিক আছে, তো এখানে দেখো আমি একটু আগে বলেছিলাম যে পরমাণুর মধ্যে যে নিউক্লিয়াস থাকে সেটা একটি ক্ষুদ্র জায়গার মধ্যে, ক্ষুদ্র একটি জায়গা। পরমাণু দেখলাম অনেকটা বড়, কিন্তু নিউক্লিয়াসটা অনেক ছোট। এখানে ছবিতে হয়তো একটু বড় দেখানো হয়েছে, কিন্তু নিউক্লিয়াস খুব ছোট হয়। তো এই একটি ছোট্ট জায়গার মধ্যে অনেকগুলি কণিকা যদি থাকে, তাহলে সেই মানে সেই অংশটি অর্থাৎ নিউক্লিয়াস, সেই অংশটির অনেক ডেন্স হয়, বা অর্থাৎ যাকে আমরা বলতে পারি এর ঘনত্ব অনেক বেশি হয়, এবং নিউক্লিয়াস বাদে বাকি অংশটা অনেকটা ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছি আমরা। সেগুলো আমরা পরে আরও ডিটেলস জানবো। এবার আসছি যে এই নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন থাকে, সেই প্রোটন
প্রোটনের সংখ্যা, মানে যতগুলি প্রোটন থাকবে তাকে বলা হয় প্রোটন সংখ্যা, আর যতগুলি নিউট্রন থাকবে তাদের সেটা বলে নিউট্রন সংখ্যা। এই প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যাকে যোগ করলে যেটা পাই তাকে বলা হয় ভর সংখ্যা। তার মানে তোমাদের মনে রাখতে হবে ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, বা লিখতে পারি ভর সংখ্যা সমান পারমাণবিক সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, বা বলতে পারি ভর সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তো এইগুলো তোমাদের বিভিন্ন অনেক সময় বিভিন্ন রকম ছোটোখাটো অঙ্ক দেওয়া হয়, সেগুলো তোমাদের শিখতে হবে। তো এবারে আসি, আমরা যে একটু আগে বললাম এই যে কয়েকটি ছবি দেখালাম, সেই ছবি থেকে আরও কয়েকটি আমি আলোচনা করব। এইখানে দেখো, আমি যদি বলি যে এই লিথিয়াম পরমাণু থেকে যদি আমি কিছু আলোচনা করি, এখানে লিথিয়াম পরমাণুতে দেখো এখানে কটি প্রোটন আছে, দেখো 3টি প্রোটন আছে, তাহলে প্রোটন সংখ্যা হবে 3। এবার দেখো ইলেকট্রন কটি আছে না, প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 1টি, তাহলে মোট হলো 2 + 1 = 3। ঠিক আছে। আচ্ছা, ছবি থেকে দেখে বলো এখানে নিউট্রন কটি আছে, দেখতে পাচ্ছি 1 2 3 4, 4টি। তাহলে এই পরমাণুর পারমাণবিক সংখ্যা কত? 3। ভর সংখ্যা কত হবে? আমি একটু আগে বলেছি পারমাণবিক সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। পারমাণবিক সংখ্যা আছে 3, 3 প্লাস নিউট্রন সংখ্যা আছে 4, তার মানে 3 + 4 = 7। কক্ষপথের সংখ্যা কটি না 2টি। ঠিক আছে। তো এগুলো ছাড়া আমি আরও কয়েকটি এখানে বলতে পারি। এখানে ছবিতে দেখো আরও কয়েকটি উদাহরণ দেওয়া হয়েছে এখানে, সেগুলো তোমরা একটু বাড়িতে ভালো করে এঁকে এঁকে প্র্যাকটিস করবে। পেন্সিল কম্পাস ইউজ করে ভালো করে ছবি যেন পরিষ্কার হয়, ছবি পরিষ্কার না হলে নাম্বার নেই। ঠিক আছে। তো ঠিকঠাক করে আঁকতে হবে, ভালো করে প্র্যাকটিস করতে হবে। পরীক্ষা হলে গিয়ে ম্যানেজ করে লিখে দেবো, সেগুলো চলবে না। তো এখানে দেখো আমি এখানে কার্বন পরমাণু নিয়েছি। এই যে কার্বন পরমাণুটা নেওয়া হয়েছে, ভালো করে একটু খেয়াল করে দেখো, এইটা একটু দেখতে পাচ্ছ একটা গোল করা আছে, বেশ ডার্ক, তার মানে এটা বোঝাচ্ছে নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াসের মধ্যে প্লাস চিহ্ন দিয়ে, প্লাস মানে আমরা প্রোটন বুঝেছি, তার পাশে 6 লেখা আছে, তার মানে এখানে বুঝতে হবে যে 6টি প্রোটন আছে। এবং আরেকটি গোল করা আছে যেটা ফাঁকা, তার পাশেও 6 লেখা আছে, তাহলে এটা কি বলেছিলাম, এটা হচ্ছে নিউট্রন। এই নিউট্রনের সংখ্যাও 6। তো আমি এখানে 6টি প্রোটন আলাদা আলাদা করে না এঁকে ডাইরেক্ট এভাবে লিখেছি। তোমরা আঁকতে পারো, তাহলে অনেকটা হিজিবিজি হয়ে যাবে। এভাবে করলে সহজ হবে, অনেকটা দেখতে ভালো লাগবে। আর এখানে নিউট্রনও 6টি আছে, হিজিবিজি করে আঁকিনি। এবার চলে আসি, এই যে ডট 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 করা আছে এটাকে বলা হচ্ছে কি কক্ষপথ। প্রথম কক্ষপথে দেখতে পাচ্ছি 2টো ইলেকট্রন আছে। দ্বিতীয় কক্ষপথে কটি? 1টি, 2টি, 3টি, 4টি। 1 2 3 4, 4টি ইলেকট্রন আছে। তার মানে এখানে মোট ইলেকট্রন সংখ্যা কটি হলো? কার্বনের ক্ষেত্রে মোট ইলেকট্রনের সংখ্যা 2 + 4 = 6, আর প্রোটন সংখ্যা হলো 6, নিউট্রন সংখ্যা হলো 6। তাহলে এই পদার্থের পারমাণবিক সংখ্যা হবে কত? 6। ভর সংখ্যা হবে কত? প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, তার মানে 6 + 6 = 12 হলো। নেক্সট আসছে সোডিয়াম। তোমার নাম শুনেছো সোডিয়ামের? এই যে সোডিয়ামের দেখতে পাচ্ছিস একই রকম, এটা হচ্ছে নিউক্লিয়াস, তার মাঝখানে প্লাস দিয়ে দিয়ে প্লাসে 11 লেখা আছে, তার মানে 11টি প্রোটন আছে, আর এখানে এটা 12টি নিউট্রন আছে। এবং এখানে কক্ষপথ দেখতে পাচ্ছি কটা? 1টি, 2টি, 3টি কক্ষপথ। প্রথম কক্ষপথে দেখতে পাচ্ছি 2টো ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8, 8টি ইলেকট্রন। তৃতীয় কক্ষপথে 1টি ইলেকট্রন। তার মানে মোট কটি ইলেকট্রন হলো? 2 + 8 + 1 = 11। তার মানে এখানে প্রোটন সংখ্যা হলো ইলেকট্রন সংখ্যা হলো 11, আবার প্রোটন সংখ্যাও তো 11 হচ্ছে। তার মানে পারমাণবিক সংখ্যা হলো কত? 11। এবং ভর সংখ্যা কত হবে? 11 + 12 = 23। ক্লিয়ার? এবার আসছি ক্লোরিন। এই দেখো ক্লোরিনের ছবিটা দেখো। ক্লোরিনের ছবিতে দেখতে পাচ্ছি সেই মাঝখানে আছে নিউক্লিয়াস, এখানে প্লাস নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আছে, প্রোটন তার পাশে দেখো 17 লেখা আছে, অর্থাৎ এখানে 17টি প্রোটন আছে এই নিউক্লিয়াসের মধ্যে। আর নিউট্রনের ঘরে আছে দেখো 18, তার মানে 18টি নিউট্রন আছে।
এবার আসছি কক্ষপথ কয়টি, এখানে 1 2 3টি কক্ষপথ। প্রথম কক্ষপথে আছে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে আছে 1 2 3 4 5 6 7 8 8টি ইলেকট্রন, এবং তৃতীয় কক্ষপথে আছে 1 2 3 4 5 6 7 7টি ইলেকট্রন। তোমরা দেখতে পাচ্ছ। তো এগুলো বাড়িতে এঁকে এঁকে প্র্যাকটিস করবে। তাহলে এখানে মোট কটি ইলেকট্রন হলো, 2 + 8 + 7 = 17। তার মানে এখানে দেখলাম যে ইলেকট্রন সংখ্যা 17, প্রোটন সংখ্যাও 17, নিউট্রন সংখ্যা 18। অর্থাৎ এখানে পারমাণবিক ক্রমাঙ্ক তাহলে হবে কত, 17, আর ভর সংখ্যা হবে কত, 17 + 18 = 35। ঠিক আছে, তো এই বিষয়গুলি আমরা দেখলাম, এবং তোমরা বাড়িতেও প্র্যাকটিস করবে, ছবি আঁকবে এগুলো। তার মানে সাধারণ অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে কোনো পরমাণুর মধ্যে যতগুলি প্রোটন ঠিক ততগুলি ইলেকট্রন থাকছে, সেই জন্য পরমাণু নিস্তড়িত হচ্ছে। এবারে আসছি এই যে পরমাণু আর নিউক্লিয়াস সম্পর্কে বললাম। এই নিউক্লিয়াসের ভিতরে যে নিউক্লিয়াসটা দেখো যে খুব ডেন্স, এবং অর্থাৎ খুব ঘনত্বটা খুব বেশি। তাহলে ওই নিউক্লিয়াস থেকে প্রোটনকে বের করা বা নিউট্রনকে বের করা খুব মানে কষ্টসাধ্য, মানে অর্থাৎ বেশি শক্তির দরকার। কিন্তু পরমাণুর মধ্যে নিউক্লিয়াসের বাইরে যে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো আছে, তো এই যে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন আছে, সব থেকে বাইরের কক্ষপথে যে ইলেকট্রনগুলি থাকে, যেমন আমি এখানে একটা ছবি দেখো, এই যে সোডিয়াম, তার বাইরের কক্ষপথ হচ্ছে একদম বাইরে, দেখো বাইরের কক্ষপথে একটি ইলেকট্রন আছে, এটাকে বাইরের কক্ষপথ বলা হয়। সব থেকে দূরে, নিউক্লিয়াস থেকে সব থেকে দূরে যে কক্ষপথ তাকে বলা হয় বাইরের কক্ষপথ। সেই বাইরের কক্ষপথে যে ইলেকট্রন আছে সেটা অনেকটা দূর নিউক্লিয়াস থেকে, সেই বাইরের কক্ষপথের ইলেকট্রনটিকে আমরা বিভিন্ন উপায়ে পরমাণু থেকে আলাদা করতে পারি। আবার ওই কক্ষপথে বাইরে থেকেও ইলেকট্রনকে গ্রহণ করা সম্ভব। তো আসি এক একটি বিষয় নিয়ে আলোচনা করি। যদি আমরা কোনো পরমাণুর বাইরের কক্ষপথ থেকে একটি বা একাধিক ইলেকট্রনকে আমরা বর্জন করাতে পারি, তাহলে ওই পরমাণুর মধ্যে ইলেকট্রন সংখ্যা কমে গেল, প্রোটন সংখ্যা একই থাকলো। তার মানে ইলেকট্রন এবং প্রোটনের যে আগে আমরা বলেছিলাম যে সমান থাকে, এক্ষেত্রে তাহলে সমান থাকা হলো না। অর্থাৎ তুলনামূলকভাবে এখানে প্রোটন সংখ্যা যেহেতু বেশি, তাহলে ধনাত্মক আধানের পরিমাণটা বেশি হয়ে গেল এই পরমাণুতে। ঠিক আছে, তার মানে এইভাবে ইলেকট্রন বর্জন করার মাধ্যমে পরমাণুটি ধনাত্মক তড়িৎগ্রস্ত কণায় পরিণত হলো, যাকে আমরা বলছি ক্যাটায়ন। এইভাবে ক্যাটায়ন সৃষ্টি হয়, মনে থাকবে। একইভাবে যদি আমরা কোনো পরমাণুর বাইরের কক্ষে ইলেকট্রনকে গ্রহণ করে থাকি, তাহলে সেখানে দেখা যাবে এই পরমাণুর মধ্যে ইলেকট্রন সংখ্যাটা বেড়ে গেল প্রোটন সংখ্যার তুলনায়। অর্থাৎ ওই পরমাণুতে ঋণাত্মক তড়িতের পরিমাণ বেড়ে গেল। অর্থাৎ ওই পরমাণুটি আর তখন পরমাণু থাকলো না, পরমাণুটি হয়ে গেল আয়ন, যাকে আমরা বলছি ঋণাত্মক তড়িৎগ্রস্ত আয়ন বা অ্যানায়ন। ঠিক আছে, তো এই ক্যাটায়ন এবং অ্যানায়ন সম্পর্কে বললাম। পরবর্তী ক্লাসে আমরা আরও ডিটেলস আলোচনা করব। তাহলে আজকে আমরা এই পর্যন্ত, আজকে আমরা রাখলাম।